ওকে, এক্সামটা হচ্ছে আপনাদেরকে এতদিন যা যা পড়িয়েছি এটার উপরেই কোনো কোয়েশ্চেন এক্সট্রা দেওয়া নাই। এটা যদিও 30 মিনিটসের পরীক্ষা, আমার মনে হয় সবার 30 মিনিটসের আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা এমসিকিউ 2, 3, 4, 5 এই চারটা হচ্ছে আপনাদের থিওরিক্যাল কোয়েশ্চেন। এর মধ্যে 4 and 5 যেটা এটা একেবারে টু দ্য পয়েন্টে লিখবেন যে হাউ ডাজ ম্যাগনেটিজম রিলেট টু ইলেকট্রিসিটি। আর একটা কোয়েশ্চেন ছিল হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যাগনেটস। এলাবোরেটলি কিছু লেখা লাগবে না, জাস্ট একদম মেইন পয়েন্টগুলো লিখে দিবেন। আচ্ছা, একজন আরেকজনের সাথে কথা বলবেন না, আর ক্লাস নোটগুলো সবার বন্ধ রাখতে হবে। যদি পাশাপাশি দুইজনের সেম ভুল হয় তাদের কিন্তু আমি নাম্বার কেটে দিব, আর যদি নিজেদের মতো ট্রাই করেন তাদের আমি মার্কস ভালো দিব। কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবেন। অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, আর এক্সাম দিতে থাকেন, আমি অ্যাসাইনমেন্ট করে কালেক্ট করবো। দুইটার টাইপসের এই শর্ট হচ্ছে ডেসক্রিপশন লিখবেন। মেইন যে টু টাইপস ওই দুইটা সম্পর্কে লিখতে বলেছি। হ্যাঁ, ফার্স্টটা এমসিকিউ। আচ্ছা, 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে আবার কেউ কনফিউজড হয়ে যায় না। প্রশ্নটা আছে হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যাগনেটস। দ্যাট মিন্স এখানে আপনাদেরকে পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে লিখতে বলা হয়েছে। ওকে, আমি একটু বলে রাখি 2 নাম্বার যে কোশ্চেনটা এটা কি সবাই বুঝতে পেরেছেন? এখানে বলা আছে যে explain Fleming's right hand rule and how it is used to determine the direction of the force experienced by a current carrying conductor in a magnetic field. এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই। বাট সেকেন্ড পার্টে বলা আছে provide a real world example where this rule would be applicable and describe how you would apply the rule in that scenario. অর্থাৎ আপনি রিয়েল লাইফের যে এক্সাম্পলটা দিবেন ওইখানে হচ্ছে আপনাকে আবার এই ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটাকে ইমপ্লিমেন্ট করে দেখাই দিতে হবে যে কিভাবে এটা কোন ডিরেকশনে কি মানে ফ্লো করছে না করছে। ঠিক আছে, একদম এই গদবাধা কোনো এক্সাম্পল দিয়ে লেখেন না, যে এক্সাম্পলটা দিবেন ওইটার সাথে রিলেট করে আপনাকে আবার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল যেটা আছে ওইটাকে আদৌ মানে জাস্টিফাই করতে পারছেন কিনা এটাও দেখাই দিতে হবে।
গ্রুপ ওয়ার্ক না, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, যার যার মতো শেষে লিখেন। Straight wire carries current 3 ampere. Straight wire carries current 3 ampere. আবার এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখা আছে, তাহলে আমার কিন্তু কয়েলের ভিতরে কারেন্ট যাচ্ছে। এই ক্ষেত্রে সিম্পল ভাবে চিন্তা করেন, আমাদের তিনটা ডিরেকশন থাকে না, এক্স ওয়াই জেড। প্রশ্নটা না, আমরা কয়েলের ভিতরে কারেন্ট যাচ্ছে, যেমন ম্যাগনেটিক ফিল্ড আছে, সেক্ষেত্রে রাইট হ্যান্ড রুল ইউজ হবে, লেফট হ্যান্ড রুল কারেন্ট ইউজ হবে। আপনার হচ্ছে তিনটা যখনই দেয়া থাকবে, তিনটা দেয়া থাকলে আমাকে এখানে সিম্পলি হচ্ছে আপনার যে ফোর্সটা আছে ওইটা কোন ডিরেকশনে যাবে এটা বের করতে হবে। নরমালি আমরা গ্যালোমিটারে কি করি, একটা ম্যাগনেটিক পারমানেন্টের পাশ মাঝখানে কয়েলের কারেন্ট ফ্লো করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি যেটা। হ্যাঁ, তাহলে কি হয়, মুভমেন্টটা হয়, ফোর্স ক্রিয়েট হয়। এটা তো লেফট হ্যান্ড। এখানে আপনি প্রেসার করতেছেন, এটা সিম্পলি হচ্ছে আপনার কোন সাইডে, মানে অ্যালং উইথ এক্স অ্যাক্সিস এর পজিটিভ না নেগেটিভ নাকি জেড অ্যাক্সিস, শুধু এতটুকু ফাইন্ড আউট করতে হবে। ফোর্সের যে ডিরেকশনটা ওইটা হচ্ছে কোন এক্সিস বরাবর হবে এটা জাস্ট Number 1 এর যে কোশ্চেনটা আছে এটা একটু সবাই খেয়াল করেন। A straight wire carries a current of 3 ampere in positive x direction. It is placed in a uniform magnetic field directed along with the positive y axis. By using Fleming's right hand rule, determine the direction of the force experienced by the wire. এখানে সিম্পলি হচ্ছে আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে কি তিনটা ডিরেকশন দেখানো থাকতো না, এক্স ওয়াই জেড এক্সিস এর ক্ষেত্রে। তো আমাদের একদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কারেন্টেরটা বলা আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেওয়া আছে, আপনাকে হলো যেটা বের করতে হবে যে ফোর্সটা কোন দিকে যাবে। ঠিক আছে, এটাকে একদম সিম্পল ভাবে চিন্তা করে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটাকে অ্যাপ্লাই করেন। Easy.
last 14 minutes. Okay, please stop writing. সবাই লেখা বন্ধ করেন, লাস্টের দিকে খাতাগুলো সামনের দিকে পাস করেন। স্টপ রাইটিং, আর লিখতে হবে না, অনেক হয়েছে লেখা। হ্যাঁ, কোয়েশ্চেনটা সব দিয়ে দেন। আচ্ছা, কোয়েশ্চেন পেপারটা যে কোনো একজনের খাতার মাঝখানে রেখে জমা দিয়ে দেন। এবার মেইন কথায় আসি, পোর্টাল যে আপডেট হয়েছে এটা কয়জন জানে? পোর্টালে সব ম্যাটেরিয়ালস আপলোড আছে, এটা কয়জন জানেন? এটাও জানেন। এখন হচ্ছে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এটা কয়জন পেয়েছেন দেখি তো। A straight wire carries a current of a 3 ampere in the positive x direction. একদম ইজি একটা কোশ্চেন এটা। It is placed in a uniform magnetic field directed along with the positive y axis. Using Fleming's right hand rule, determine the direction of the force experienced by the wire. By the way, খাতাগুলো সামনে পাস করে। এখানে প্রত্যেকটাই কি আমার পজিটিভ ডিরেকশন আছে না, এক্স ওয়াই দুইটাই। তাহলে আমাদের নরমাল কনসেপ্ট কি বলে, তিনটা হচ্ছে তিন এক্সিস বরাবর থাকে, রাইট? তাহলে এখানে অলরেডি আপনাকে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে দুইটা এক্সিস দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ফোর্স যেটা আছে এটা অবভিয়াসলি আমার জেড এক্সিসে হবে, ঠিক তো? এখন জেড এক্সিস এর ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে along with the positive z axis আর একটা হলো along the negative z axis। এটা কোনটা হবে? Positive along the positive z axis। না, positive। নেক্সট কোশ্চেনটা দেখেন, এটা তো বোধহয় সবাই পেরেছেন না? এক্সপ্লেইন Fleming's right hand rule। রাইট হ্যান্ড রুলটা কি এক্সপ্লেইন করতে পেরেছেন সবাই? আচ্ছা, এর আরেকটা পার্ট ছিল, আমি কিন্তু ক্লাসে এক্সামের শুরুতেও বলে দিয়েছিলাম যে প্রোভাইড আ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল where these two will be applicable। আচ্ছা, আবার একদম ফার্স্ট এর থেকে ক্লাস করেছিলেন কয়জন শুনেন তো? বেশ কয়েকটা আছে। যারা একদম প্রথম থেকে ক্লাস করেছেন তারা এটার জন্য কোন এক্সাম্পলটা ইউজ করছেন? কোনটা? 2 নম্বর কোশ্চেনটার জন্য রাইট হ্যান্ড রুল, জেনারেটর, ডিসি মোটর, কেউ ডিসি মোটর দিয়েছেন, কেউ জেনারেটর দিয়েছেন। আর Fleming's left hand rule-টা কিসের জন্য ইউজ করা হয়? লেফট হ্যান্ড মোটর, ইলেকট্রিক মোটরের জন্য। আর রাইট হ্যান্ড রুলটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটরের জন্য। আচ্ছা, সবকিছুই মানলাম। এখন আমার আরেকটা ব্যাপার হলো, আমি ক্লাসে কি বলেছিলাম যে আমার কোশ্চেনগুলো এমন ভাবে করা থাকে যে একটা একটার সাথে লিঙ্কড, রাইট? তাহলে দেখেন তো এই জায়গায় যে আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলটাকে আপনাদেরকে দিয়ে জিনিসটা এক্সপ্লেইন করতে বলেছিলাম, এটা কি আমি 1 নম্বরের এক্সাম্পলটা ইউজ করতে পারতাম? আমি পরীক্ষার সময় ডাইরেক্ট অ্যানসার না বললেও ইনডিরেক্টলি আপনাদেরকে কয়েকবার কোশ্চেন পেপারে এগুলো পড়ে পড়ে বোঝানোর ট্রাই করছিলাম যে আপনি সেকেন্ডের হাফ অ্যানসারই পেয়ে যাবেন হচ্ছে 1 নম্বরে। কিন্তু আপনারা ওই সব খোঁজা বাদ দিয়ে ডানে বামে উত্তর দক্ষিণ করতে করতে যান। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনারা সুন্দরভাবে এক্সাম্পলটা কিভাবে দিতে পারবেন। For example, a wire carrying 3 ampere or 5 ampere, whatever, যেহেতু এখানে 3 দেওয়া আছে, আপনারা যদি একটু টেকনিক ইউজ করতে চান ধরেন 5 ampere লিখে দিতে, তাহলে ওইটা হচ্ছে in positive x direction, it is placed in a uniform magnetic field directed along with the positive y axis. Then using Fleming's right hand rule, we can say that the force experienced by the wire is in
or along with the positive z axis. সিম্পলি ওইটা বলে দিই, আপনার হচ্ছে যদি এক্সপ্লেইন করতে চান থাম্ব, ইনডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এই তিনটা নিয়ে তো আমাদের কাজ, রাইট? সো এখানে আপনার থাম্ব কোনটাকে রিপ্রেজেন্ট করছে, ইনডেক্স ফিঙ্গার কোনটা রিপ্রেজেন্ট করছে আর মিডল ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে, জাস্ট এতটুকু এক্সপ্লেইন করে দিলে ফুল মার্কস পাওয়া যেত। এই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে আমার 1 এরই বলতে গেলে জাস্ট এক্সপ্লেনেশন, 1টা এমসিকিউ ছিল, 2টা হচ্ছে থিওরিক্যাল কোশ্চেন। যারা একটু বুদ্ধি করেছেন তারা আমি ভাবছিলাম হয়তো ওইটাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিবেন, কিন্তু কেউ জানি নাই। আচ্ছা, নাম্বার 3, the difference between Fleming's left hand and right hand, এটা পেয়েছেন? নাম্বার 3 যেটা আছে সোজা পাঠ্য বইতে পারার কথা, কয়টা লিখেছেন পয়েন্ট? দুইটা। ওকে ফাইন, দুইটা তিনটা যে কয়টা লিখেছেন। নেক্সট কোশ্চেন ছিল how does magnetism relate to electricity? কি হবে? ম্যাগনেটের যে কারণ মানে তো যখন একটা কারেন্ট ক্যারি করলে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক উৎপন্ন হবে, আর যখন একটা ম্যাগনেটের কয়েলের ভিতরে প্রবেশ করবে ইনডিউস কারেন্ট উৎপন্ন হবে। এটা অ্যানিমেশনে খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল, তাই না? যে magnetism and electricity are closely related phenomena. The electric currents produce magnetic field and changing magnetic fields induce electric current. শুধু একটা লাইন লিখে দিলে এটা आंसर হয়ে যেত। আচ্ছা রেডি, আপনি এই 2 নম্বরে কি एग्जांपल ইউজ করেছেন? ওকে, ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করেছিলেন? প্রথম দিকের ক্লাস? আচ্ছা, যারা ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করেছিলেন আমি বলে দিয়েছিলাম যে কোশ্চেনগুলো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি প্রশ্নের মধ্যে অ্যানসারটা খুঁজে পাবেন। যেমন হলো এখানে আমি বারবার করে আপনাদেরকে রিপিট করছিলাম যে প্রোভাইড আ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল where this tool would be applicable। খেয়াল করে দেখেন তো, আমি কি চাইলে এখানে যে এক্সাম্পলটা দেওয়া ছিল ওইটাকে ইউজ করতে পারতাম না? এক নাম্বারটা ছিল এমসিকিউ আকারে, 2 নম্বরে আপনি সিম্পলি হচ্ছে ওইটাকে দিয়ে ডিরেকশনটা দেখাই দিলে দুই এর অ্যানসার হয়ে যেত। যখন আপনারা মিড টার্ম বা ফাইনাল এক্সাম দিবেন এইগুলো একটু মাথায় রেখে পরীক্ষাটা দিন, এর জন্যই মূলত আজকে পরীক্ষাটা নেওয়া, তাছাড়া কোনো উদ্দেশ্য নাই। আমি তো एग्जांपल দিছি এবং বলে দিছি যে জেনারেটরে যেখানে আমি ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আমি ওই কয়েলটাকে ঘোরাবো তখন কয়েলের মধ্যে ডিরেকশনগুলো দেখিয়েছেন, কারেন্ট ইনডিউস হবে। এক্স ওয়াই জেড এক্সিস এর কথা হ্যাঁ, আমাকে আমি হাতাকে দেখাই দিয়েছি। ওকে, আসলে হ্যাঁ, যদি দিতে পারেন দ্যাটস গ্রেট। যদি মনে করেন যে আমি একটু ইজি ভাবে অ্যানসারগুলো করব, কোশ্চেনের মধ্যে অনেক সময় আপনাদেরকে কিছু হিন্টস দেওয়া থাকে, ব্রিফলি ইউজ করতে পারেন, সমস্যা নেই, লিখলে ভালো। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন ছিল হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যাগনেটস। এটা হবে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেক্ট্রোম্যাগনেট, ঠিক আছে? পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেক্ট্রোম্যাগনেটের মধ্যে ডিফারেন্স কোথায় বলতে পারবেন কেউ? কি পার্মানেন্ট ম্যাগনেট হলো সেটাকে ম্যাগনেট বানানো হয়েছে অথবা ন্যাচারালি সেই ম্যাগনেট অবস্থায় পাওয়া গেছে। আর ইলেকট্রোম্যাগনেট হলো তাকে সামনে ম্যাগনেট করানো হয় যে একটা কারেন্ট কন্ডাক্টর কয়েলের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি, একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মাঝখানে রেখে বা কারেন্ট ফ্লো করলে এটা একটা ম্যাগনেটের মধ্যে দিতে হবে। এটা অ্যানসার কয়জন বুঝতে পেরেছেন? সময় নাই তো লিখতে পারি নাই, শুরু করে দিচ্ছি। আমি এই একটা হচ্ছে আপনাদের ওয়ার্ড ফাইল দেখবেন পোর্টালে আপলোড করা আছে, ওইখানে এই ধরনের বেসিক কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে, ঠিক আছে? পরীক্ষার জন্য ওই ওয়ার্ড ফাইলটা সবাই পড়বেন। দেখেন এখানে যেমন বলে দেওয়া ছিল পার্মানেন্ট ম্যাগনেটস retain their magnetic properties without the need for an external magnetic field, while electromagnets generate the magnetic field when an electric current flows through them. তো এইটা সিম্পল ভাবে দুই একটা লাইন করে লিখে দিলে আপনাদের এই শর্ট কোশ্চেনগুলোর অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আরেকটা টাইপের আছে টেম্পোরারি ম্যাগনেট, ওইটা লিখে দিলে জাস্ট টু টাইপসের যেটা এই দুইটা দিলেই হবে। আপনার ওই যে ক্লাসিফিকেশনটা ওইখানে আমি যাই না, সিম্পলি হচ্ছে আপনার ওই যে প্যারাম্যাগনেট ফেরোম্যাগনেট আরো তো আছে, ওগুলোতেও না, জাস্ট ইলেক্ট্রোম্যাগনেট আর হচ্ছে এই ইয়াটা বলে পার্মানেন্ট ম্যাগনেট, এই দুইটার ক্লাসিফিকেশন করা হচ্ছে। পাঁচটার মধ্যে কয়টা অ্যানসার করতে পেরেছেন? চারটা। আর একটা ভুল, একটা তো একটা ভুল, সমস্যা নাই, আমি চেক করবো না, দেখি কার কি অবস্থা। ম্যাম ফার্স্টে একটু বুঝাই দিতেন, কোনটা? পাঁচ কোশ্চেন আমাকে বুঝাই দিতেন। ম্যাম ফার্স্টটা পজিটিভ কেন হলো? দেখেন এখানে আমাদের যে ডিরেকশনগুলো দেওয়া আছে, ডিরেকশনগুলো একটু খেয়াল করেন তো।
নরমালি হচ্ছে আপনি যখন রাইট হ্যান্ড রুলটা ইউজ করছেন, ম্যাগনেটিক ফিল্ডটা যদি আপনার এই সাইডে যায়, কারেন্টটা আসবে কোন ডিরেকশনে? এই ডিরেকশনে, রাইট? আর মোশনটা হচ্ছে থাম্ব বরাবর। তো এই জায়গাটাতে আপনাদের কোশ্চেনটা যেটা দেওয়া ছিল, কোশ্চেনে হচ্ছে কারেন্টের ডিরেকশন কোন দিকে দেওয়া আছে বলুন তো? পজিটিভ এক্সিস, কারেন্টটা বলা ছিল হচ্ছে পজিটিভ এক্স এক্সিস এ, ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ ওয়াই পজিটিভ ওয়াই এক্সিস। তাহলে হচ্ছে বাকি থাকে আর কোন এক্সিসটা? পজিটিভ Z এক্সিস। axis। তাহলে হচ্ছে আপনার কি ভিতরের দিকে যাচ্ছে না, তো নেগেটিভ না, আউটসাইড দ্য বক্স হলো পজিটিভ। এইভাবে হচ্ছে তো x এক্সিস পজিটিভ, y এক্সিস পজিটিভ। যদি আপনার এই সাইডে আসে তাহলে এটা পজিটিভ, আর যখন ইনসাইড যাচ্ছে মানে আপনার যদি অপোজিট দিকে ঘুরে, ওই যে আপনাদেরকে একটা জেনারেটরের আমি অ্যানিমেশন শেয়ার করেছিলাম, মেবি লাস্ট ক্লাসে যেটা কনফিউজ ছিলেন, ওই ভিডিওটা দেখেছিলেন? বুঝিনি আউটসাইড ইনসাইড কি বললেন? আচ্ছা, দেখাই। আউটসাইড দ্য বক্সটাকে না আউটসাইড এইটা আউটসাইড ভাই ইলেকট্রন পুরো দুটো এক্সিস ঠিক আছে, বলছে এটা এক্সিস এটা ওয়াই এক্সিস। আচ্ছা আচ্ছা, সবাই একটু এই সাইডে খেয়াল করেন। And move the coil closer and farther away from the magnet. Turns out that moving the coil is a little bit more convenient. So in this video, we will see how to remember the direction of the electric current induced when we move a coil or when we move a wire in a magnetic field. So let's consider a magnetic field due to two pole pieces of a magnet. You can imagine these are two separate magnets, or these are two poles of a horseshoe magnet. The reason we're choosing this is because if we had a single magnet, then the field lines would be pretty curved, as we saw before, and it will be very difficult to understand in what direction the current will be produced. But over here, if you use arrangement like this, then at least near the center, the field will be pretty straight. But if we go farther away, here, and we এখান can থেকে খেয়াল করেন। move this wire up and down, like this. So as we move this wire, notice it starts cutting the magnetic field, and whenever it does that, an electric current will be induced in this wire. Of course, we need a closed circuit for that, so we can imagine the wire from here, it's connected to some galvanometer somewhere, which I've not shown over here. So let's say we move this wire up like this. We move the wire up. So we push it up. Then it turns out, if you do the experiment, the current generated in this wire, the current induced in this wire, is going to be out of the screen. Alright? Somewhat like this. So the current will flow out of the screen, this way. And if you were to push it down, the current will reverse. The current direction will also depend upon the direction of the magnetic field. If you reverse the direction of the magnetic field, the whole current again will reverse. So now the big question is, how do we remember this? We will not worry about why the current is outwards. We'll just say that the experiment shows us it's that way. But how do you remember this? That's the big question you want to answer. So this can be remembered by using something called the right hand generator rule. So what we do is we take our right hand and we stretch 3 fingers, thumb, the forefinger, and the middle finger, this way such that they are perpendicular to each other. All of them. So this is perpendicular to this is perpendicular to this, if you see carefully, and even these two are perpendicular to each other. Stretch them to the all সবাই perpendicular. যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই পয়েন্টটাও একটু নোট করেন যে আমাদের এই তিনটাই কি থাকে, পারপেন্ডিকুলার থাকে না? তাহলে যেহেতু তিনটাই পারপেন্ডিকুলার আছে, একটা যদি পজিটিভ এক্স এক্সিসে একটা ওয়াই এক্সিসে থাকে, ওর সাথে পারপেন্ডিকুলার হলে একটা কোথায় যাবে? পজিটিভ জেড এক্সিসে। Then the thumb represents the direction in which you are pushing the wire. So F for force. In what direction the wire is being pushed. The forefinger will tell us in what direction the magnetic field is,
and the symbol for the letter for magnetic field is B, it's not M, I don't know why. Then the middle finger gives us the direction of the current. And so if you were to use this right hand rule over here, you can see the force is up, the magnetic field, the forefinger is this way, and the middle finger is pointing out of the screen, just as our current. And if you were to move this wire down, then this current direction would now reverse. Now, can you use your right hand generator rule like one more time to convince yourself of this? Make sure that the field forefinger is to the left, but this time make sure the thumb is pointing downwards and see what direction the middle finger points. Go ahead, try this. Alright, if you have done it, it might look somewhat like this. The force is down, magnetic field is to the left. Now notice the current, that is your middle finger, is pointing inwards into the screen, just like what we got here. So just for practice, let's take another example. আমি যদি রাইট হ্যান্ড রুলের জিনিসটা বসাম তো বলে হচ্ছে দুইটাই পজিটিভ এক্স ও পজিটিভ ওয়াই পজিটিভ তো অ্যাকর্ডিং টু কম্পিউটার আমরা এক্স পজিটিভ এইভাবে আসে না এদিক দিয়ে হচ্ছে উপর হচ্ছে ওয়াই পজিটিভ দিয়ে এক্স পজিটিভ এটা তো আউট অফ দ্য পেপার যাচ্ছে পেপার বসলে আউট অফ দ্য পেপার হয়ে যাচ্ছে আপনি কিন্তু 90 ডিগ্রিতে রাখবেন রাইট 90 এই ফিঙ্গারটা হচ্ছে আপনার যখন রাখবেন দুটোই পারপেন্ডিকুলারে রাখতে হবে 90 ডিগ্রিতে বেশ পারপেন্ডিকুলার আউট অফ দ্য বক্স যাচ্ছে আমার কোশ্চেন ছিল একটা তো আমার দিকে আসবে একটা বাইরে যাবে আমার দিকে আসলে পজিটিভ নাকি আমার দিকে আসলে নেগেটিভ এটা আমার কোশ্চেন যখন আপনার বাইরের দিকে যাচ্ছে ওইটা পজিটিভ যখন এই সাইড ইনসাইড আসছে তখন এই আমি জিজ্ঞেস করছি তাহলে কি আমার যদি লেফট হ্যান্ড করে বাইরে দিকে সাউথ থেকে নর্থ লেফট সাইডে এটা পজিটিভ এটা পজিটিভ স্যার Here we have বুঝি নাই একজন একজন করে লেফট হ্যান্ড হলে আমি যখন রাইট হ্যান্ড আমাদের একটা বাইরে বাট লেফট হ্যান্ড তো তখন হচ্ছে এটা নেগেটিভ এক্স আমাদের যখন যাই তো তোমার এটা পজিটিভ নেগেটিভ আপনার লেফট হ্যান্ড হলে কিন্তু ডিরেকশনগুলো এইভাবে আসবে পোর্টাল আজকে আপডেট হয়েছে আগের দিন একটা আমি সকালে দেখে গেছি কালকে ছিল আমি সাজিয়াকে ফোন করছিলাম শনিবারে রিক্রুটমেন্ট ছিল তো এই জন্য সময় পাইনি পরে বলছিল যে মঙ্গলবারে গিয়ে করে দেবে কাল রাতেও দেখছি এবং সকালে দেখছি আপডেট তাহলে কি আমি ইভিনিং ব্যাচের সেশনটা আপডেট করেছিলাম মনে হয় আমি সকালে দিছি মানে এনার্জি কনভার্সন আমি রেগুলার ইভিনিং দুটোতেই দিচ্ছি তো হয়তো তাহলে ইভিনিং ব্যাচটা আপডেট করেছিলাম আচ্ছা যারা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নিয়ে একটু কনফিউজড আছেন তারা দেখেন আমার প্রথম ক্লাস লেকচারে দুইটা ভিডিও আপলোড আছে না ইউটিউবে ওই দুইটাকে একটু দেখেন যদি তাও না বোঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন ঠিক আছে আমি যে ছবিটা দেখাতে যাচ্ছিলাম ওটা এখানে লোড হয়েছে ওই ভিডিওটার মধ্যে আছে এটা বোঝানোর পর আরেকটা সার্কিট ড্র করবো এটা দেখেন এই কোশ্চেনে এক নম্বরটা এই নেগেটিভ পজিটিভ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এটা বাদে আর কারো কোনো কনফিউশন আছে যাদের হচ্ছে ফ্লেমিংস রুলটা নিয়ে একটু কনফিউজ তারা হলো আমি প্রথম যে ক্লাসটা আপনাদের নিয়েছিলাম না ওইখানে একদম ডিটেইলসে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়ানো হয়েছিল ওই লেকচারটা একবার দেখেন তাও যদি না বোঝেন দেন আমাকে আবার কোশ্চেন করেন ফাইন এবার আমরা আজকে
যে ক্লাসটা শুরু করব এটা হচ্ছে লাস্ট দিন আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম যে VP বাই VS ইকুয়াল টু NP বাই NS সমান K, তাই না? বলেন তো ইকুয়েশনগুলো কিভাবে আসে? তার আগে বোর্ডে যে ছবিটা এঁকে রাখছি এখানে লিকেজ ফ্লাক্স আর মিউচুয়াল ফ্লাক্স দেখা যাচ্ছে, তাই না? লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়? আমার কোয়েশ্চেনটা বুঝেছে, লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়? যে ফ্লাক্সটা একদম সহজভাবে যদি আমি বলি যে আইদার হচ্ছে আপনার প্রাইমারি সাইডে থাকবে অথবা সেকেন্ডারি সাইডে থাকে কিন্তু মিউচুয়ালি কানেক্টেড থাকে না, ওইটাকে আমরা বলি হচ্ছে লিকেজ ফ্লাক্স। আর মিউচুয়াল ফ্লাক্স বলতে যেটা বোঝায় যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটার মধ্যেই যেটা আছে, ঠিক আছে? সো তাহলে সবাইকে একটু নোট করে রাখেন, লিকেজ ফ্লাক্সের ডেফিনিশন লাগিয়ে দিবেন। দ্য পোরশন অফ ট্রান্সফরমার ফ্লাক্স এখানে লিখে দেখবেন। The portion of transformer flux that links either of the two coils primary or secondary but not both is called leakage flux. The portion of transformer flux that lies either of two coil. The portion of transformer flux that links either of the two coils, primary or secondary, but not both, is called leakage flux. So আমাদের এখানে প্রাইমারি সাইডেও লিকেজ ফ্লাক্স থাকে, সেকেন্ডারি সাইডেও লিকেজ ফ্লাক্স থাকবে। এর ক্যারেক্টারিস্টিক্সটা কি, যেটা হচ্ছে একদিকে থাকে, দুই দিকে হলো আমাদের বোথ একসাথে থাকবে না, ঠিক আছে? আর মিউচুয়াল ফ্লাক্স কোনগুলো? মিউচুয়াল ফ্লাক্স হচ্ছে যেটা আমাদের প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইখানেই আছে। তাহলে আমাদের আজকে মেইন যে টপিকটা আমরা ডিসকাস করতে চাচ্ছিলাম, যে ইকুয়েশনগুলোকে আমরা অ্যাপ্লাই করি, যে VP বাই VS সমান NP বাই NS, এই ইকুয়েশনগুলো বেসিক্যালি আসে কোথা থেকে, রাইট? ফ্যারাডেস ল থেকে আমরা একটা জানি যে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশনটা কারো মনে আছে? লাস্টের দিনে যে একটা স্লাইড একটু দেখিয়েছিলাম, ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন Induced EMF. N d phi by dt মনে নাই? আচ্ছা সবাই ছবিটা এঁকে দেন, তারপর আমি এটা মুছে দেব। এই ডায়াগ্রামটা ড্র করেন, আমি জাস্ট রাফলি ড্র করেছি, সিম্পল হচ্ছে এই জিনিসগুলো নোট করার জন্য। যে আমাদের প্রাইমারি সাইডের লিকেজ ফ্লাক্সকে আমরা phi LP দ্বারা প্রকাশ করছি, সেকেন্ডারি সাইডের লিকেজ ফ্লাক্সটা হচ্ছে phi LS, আর যে মিউচুয়াল ফ্লাক্সটা আছে অর্থাৎ প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে লিংকটা, এটাকে হচ্ছে আপনার phi M দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে N d phi by dt। কোনটা দেখতে পাচ্ছেন না? লাস্টে যে ইকুয়েশনটা লিখেছি, আচ্ছা আমি এটা উপরে লিখব, সমস্যা নাই, ড্রয়িং করে নেন। আর একদম উপরে যে লাইনটা লেখা আছে এটা সবার লেখা আছে, লিকেজ ফ্লাক্সের ডেফিনিশন। হ্যাঁ, এটা ড্র করে রাখেন, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে।
বসে দেখছিল আমি আচ্ছা, যাদের লেখা শেষ তারা একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করলাম n d5/dt, এটা কি বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটার জন্যই পাওয়া যাবে না? সবাই একটু লেখা স্টপ করে দিকে খেয়াল করেন যে n d5/dt যে টার্মটা আছে ওইটা আমরা প্রাইমারি সাইডের জন্য পাবো, সেকেন্ডারি সাইডের জন্য পাবো, রাইট? তাহলে এখানের যে ফাইটা অর্থাৎ এই ফ্লাক্সের পরিমাণটা যখন আপনি প্রাইমারি সাইডে কনসিডার করছেন, কয় ধরনের ফ্লাক্স আছে প্রাইমারি সাইডে? প্রাইমারিতে দুই ধরনের আছে। দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার লিকেজ ফ্লাক্স আর একটা হলো মিউচুয়াল ফ্লাক্স, রাইট? আবার যখন আপনি সেকেন্ডারি সাইডে কনসিডার করবেন, সেকেন্ডারি সাইডেও কয়টা আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার লিকেজ ফ্লাক্স আর একটা হলো মিউচুয়াল ফ্লাক্স। তাহলে আমরা দুইটার সামেশন করে কি মেইনটাকে লিখতে পারি বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি রেসপেক্টে। তাহলে ইকুয়েশনটাকে সবার কতটুকু শেষ লেখা? আমি নিচের একটা ইকুয়েশন আবার লিখছি, অসুবিধা নেই। ছবিটা আঁকা হয়েছে? এটা কি কোনো নোট আছে? না, এটার হচ্ছে আপনার জাস্ট ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করা আছে, মেইনটা দেওয়া নেই কোথাও। সবাই ছবিটা একটু মাথায় রাখেন, যেহেতু আমার লেখার জায়গা দিয়ে দেখে মুছে দিতে হতো। তাহলে আমরা প্রথমত যে ইনডিউসড ইএমএফ এর কথা বলছি, ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু n d5/dt। এখন এই ফ্লাক্সের পরিমাণ যখন আপনি প্রাইমারি সাইডের ক্ষেত্রে কনসিডার করবেন, নাও ফর প্রাইমারি সাইড Vp is equal to Np d phi p by dt। এখন এই যে phi p যেটা, এটাকে আবার আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের জন্য আর একটা হচ্ছে আমাদের লিকেজ ফ্লাক্সের জন্য। সো এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায় EPT plus G for leakage flux E। Let's consider equation 1. তাহলে প্রাইমারি সাইডের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করছি ভোল্টেজটা, তখন n d5/dt, যেহেতু ফ্লাক্সটাকে আমরা দুই ভাবে মানে ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা ছিল হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স আর একটা ছিল লিকেজ ফ্লাক্স। সো এখানে d5 যেটা আছে এটাকে আমরা দুই ভাবে লিখবো, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স আর একটা হলো লিকেজ ফ্লাক্সের সামেশন আকারে। ক্লিয়ার? d5 কি সব কি এম আছে? কোনটা? p means হচ্ছে প্রাইমারি, LP হলো লিকেজ ফ্লাক্স প্রাইমারি সাইডে, আর এদিকে হচ্ছে 5m, m এর তো আমরা প্রাইমারি সেকেন্ডারি দেওয়ার দরকার না, এটা মিউচুয়াল ফ্লাক্স। এটা থিটা না, ফাই, ফ্লাক্সের পরিমাণকে ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ইপি লেখছে কোনটা? সেকেন্ড লাইনের রাইট সাইডে। হ্যাঁ, এই যে np d5/dt টাকে EP দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, আর np d5LP/dt যেটা ছিল লিকেজ ফ্লাক্সের টাকে ELP দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এগুলো কিন্তু সব সাবস্ক্রিপ্ট, অর্থাৎ নিচে। ইনডিউসড ইএমএফ সবার এই পর্যন্ত লেখা শেষ? একই ভাবে কি আমরা সেকেন্ডারি সাইডের জন্য ক্যালকুলেট করতে পারবো না? তাহলে সবাই সেকেন্ডারি সার্কিটের জন্য ইকুয়েশনগুলোকে লিখে। Therefore, now secondary circuit, for secondary আমাদের এখন সবকিছুকে রিপ্রেজেন্ট করতে হবে হচ্ছে S দ্বারা। তাহলে NS d5S divided by dt। দেন হচ্ছে আপনার এই 5s যেটা আছে সেকেন্ডারি সাইডের, ওইখানেও যেহেতু দুইটা পোরশন ছিল, একটা হচ্ছে মিউচুয়াল আর একটা লিকেজ, সুতরাং আমরা এই দুইটাকে সেপারেট করে লিখব। n d5m/dt plus ns d5ls divided by dt।
সেকেন্ডারি সাইডের এখানে এগুলো স্লাইডে দিছে না স্লাইডে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য যে ইকুয়েশন গুলো লাগবে ওগুলো দেওয়া আছে ডিরেক্ট, কোনো প্রমাণ এখানে দেখানো নাই। কারণ ওগুলো ইকুয়েশন আকারে লিখে রাখলেও আপনারা বুঝতে পারতেন না, ওই জন্য আর স্লাইডে এগুলো অ্যাড করি নাই। তাহলে আমি প্রথম দিকে একবার একটু সামারি করি। যখন হচ্ছে আমরা প্রাইমারি সাইডের সার্কিটটাকে দেখলাম, প্রাইমারি সাইডের সার্কিটে কি ছিল, ফ্লাক্স হচ্ছে দুই ধরনের ছিল, একটা মিউচুয়াল ফ্লাক্স সেটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটার মাঝে আছে, আরেকটা হচ্ছে লিকেজ ফ্লাক্স, রাইট? এটা হলো শুধুমাত্র প্রাইমারিতে ছিল। আবার যখন আমরা হচ্ছে সেকেন্ডারি সার্কিটে দেখলাম তখনও একই অবস্থা, ফ্লাক্স তো এখানে দুই টাইপের, একটা ছিল হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইডের লিকেজ ফ্লাক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে দুইটা ইকুয়েশন পেয়েছি। আমাদের টার্গেটটা কি? টার্গেট হলো Vp বাই Vs সমান Np বাই Ns যে ইকুয়েশনটা আছে ওটাকে প্রুভ করা, রাইট? বলেন তো যখন আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমার কনসিডার করব সেই ক্ষেত্রে লিকেজ ফ্লাক্সের যে পরিমাণ ওইটা কি মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণের থেকে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? আইডিয়ালে তো লিকেজ কম হবে। আইডিয়ালের ক্ষেত্রে লিকেজ ফ্লাক্সটা কম হবে, কেন? আইডিয়ালি চিন্তা করছি এখানে তো প্র্যাকটিক্যাল আসবে না। আমার কোশ্চেনটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার দেন তো phi m আর ধরেন phi lp বা ls whatever, তো এটার পরিমাণ বেশি হবে নাকি এটা বেশি হবে আপনাদের কি মিউচুয়াল মনে হয়? ফ্লাক্সটা বেশি হবে, কেন হবে? কারণ দুটো দিয়েছে যে ফ্লাক্সটা ইনডিউস হচ্ছে আবার অপর কয়েল সেটা নিচ্ছে। আমরা তো এখানে আইডিয়াল নিয়ে যখন কাজ করব তখন মিউচুয়াল ফ্লাক্স নিয়ে কাজ করব। ভেরি গুড, কারণ এখানে লিকেজ ফ্লাক্স যেটা এটা তো আর দুইটার মাঝে নাই, শুধু যার যার মতো শেষে আইডিয়াল হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে গেলে দেখা যাচ্ছে কিছু লসের কারণে এটা হচ্ছে। প্র্যাকটিক্যাল লাইফেটা আলাদা। যদি আমরা আইডিয়াল কেসটা হচ্ছে থিওরিক্যালি কনসিডার করে নেই তাহলে যে লিকেজ ফ্লাক্সটা আছে লিকেজ ফ্লাক্সটা কি হবে আমাদের অলওয়েজ কম হবে। তাহলে এখানে একটা কন্ডিশন লিখবেন যে ফর ওয়েল ডিজাইন ট্রান্সফরমার, এটা লেখা আছে সবার for well designed transformer মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের পরিমাণের থেকে অনেক বেশি হয়। আচ্ছা, যদি আমাদের মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের থেকে অনেক বেশি হয় সেক্ষেত্রে কি আমরা এটাকে ইগনোর করতে পারি, এই পার্টটাকে, লিকেজের পার্ট? অনেক বেশি আইডিয়াল হিসেবে চিন্তা করলে এটাকে নগণ্য হিসেবে বাদ দেওয়া যেতে পারে। আচ্ছা, লাস্টের দিকে যারা কথা বলছেন একটা কন্ডিশন একটু খেয়াল করেন, আমার যদি মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের তুলনায় অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা এই পোরশনটাকে কি নেগলেক্ট করতে পারবো? যায়। তাহলে এটা কার ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রেই পসিবল, বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুই সাইডের ক্ষেত্রে আমরা লিকেজ ফ্লাক্সটাকে ইগনোর করতে পারি, রাইট? যদি ইগনোর করা হয় সেক্ষেত্রে ইকুয়েশন দুইটা কেমন আসবে? একটা ইকুয়েশন যেটা নাম্বার 1 ছিল, দেন নাম্বার 1 becomes VPT is equal to NS NP D phi m divided by dt, right? আর যখন আপনি এই ইকুয়েশনটার কথা চিন্তা করবেন তখন এটা আসবে হচ্ছে VST, অর্থাৎ ইকুয়েশন 2টা হয়ে যাবে VST is equal to NS d phi m divided by dt। কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? কারণ যেহেতু আমরা একটা ওয়েল ডিজাইন ট্রান্সফরমারকে কনসিডার করেছি সুতরাং এখানে হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্লাক্স যেটা আছে মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের তুলনায় অনেক বেশি, যেহেতু অনেক বেশি সুতরাং আমরা এটাকে হচ্ছে ইগনোর করতে পারি। ইগনোর করার পরে আমাদের মেইন যে দুটো ইকুয়েশন ছিল দ্যাট মিন্স ইকুয়েশন 1 and 2 become NP d phi m by dt আর ইকুয়েশন 2টা হচ্ছে NS d phi m divided by dt। এখন দেখেন তো আমি যদি ইকুয়েশন এটাকে 3 আর 4 কনসিডার করি, 3 ডিভাইডেড বাই 4 করলে কি হয়? NP by d phi m by dt যে পার্টটা আছে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে ফাইনালি ইকুয়েশন কোনটা থাকে? Vp by Vs equal to Np by Ns। আচ্ছা, যদি মনে করেন আমি একদম হচ্ছে থিওরিক্যাল কনসেপ্টে চিন্তা করি আমরা কি ডাইরেক্ট এটাকে সমান লিখতে পারবো? কোনটা ম্যাম? মানে আমি এখান থেকে সরাসরি যদি একদম
মেইন কনসেপ্টটা চিন্তা করি VP/DS is equal to NP/NS, এখানে কি ইকুয়াল সাইনটা দিলে এটা ঠিক আছে? লাস্টের তিনজন এই এখানে কি ইকুয়াল সাইন দিলে এটা জাস্টিফাই হয়? মানে আমি 3 আর 4 কে ধরে ভাগ করলাম, ভাগ করার পরে সরাসরি কি VP/DS সমান NP/NS লিখতে পারবো কি পারবো না? এখন তো হয়েই আছে লিখছে কাটার চলে গেছে মানে এটা অ্যাপ্রক্সিমেট না, ডাইরেক্ট ইকুয়াল। সবাই কি এটা মানলেন? না আইডিয়ালের ক্ষেত্রে তো মানা যায়, প্র্যাকটিক্যালি তো মানা যায় না। এটা তো পরিবর্তন সবাই একটা জিনিস খেয়াল করেন, আমরা কি করছি এই জায়গাটাতে একটা পার্টকে অমিট করে দিলাম না? হ্যাঁ, একে আমরা ইগনোর করে দিচ্ছি কেন? কারণ হলো যখনই আমরা আইডিয়াল কেসটা কনসিডার করছি, যেহেতু এটা অনেক ছোট যার জন্য একে আমরা ইগনোর করছি। তার মানে কি একেবারেই নাই এরকম কিছু? তা কিন্তু না, কিছু হইলেও এটার একটা প্রভাব থাকে। সো যদি আপনি এরকম ধরনের প্রুফ করেন, আপনি এখানে সরাসরি হচ্ছে সমান সমান চিহ্নটা ইউজ করতে পারবেন না, আপনাকে এই অ্যাপ্রক্সিমেট বা টেন্ডস টু ইকুয়াল এই সাইনটাকে ব্যবহার করতে হয়। বাট যখন আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করি, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে এত ঝামেলায় আমরা না যে সরাসরি হচ্ছে দুইটাকে ইকুয়াল ধরে নিই, কারণ যেহেতু হচ্ছে আমাদের মানে কি বলে মেইন কন্ডিশনের ক্ষেত্রে এটাকে আমরা একদম নগণ্য ধরে ক্যান্সেল করে দেই। বোঝা গেল? সো এক্সামে যদি আপনাদের প্রুফ আসে, সুতরাং এই প্রত্যেকটা পার্ট দেখানোর পরে এখানে যেহেতু আমি জিনিসটাকে বারবার এক্সপ্লেইন করে দিলাম, টেন্ডস টু ইকুয়াল দিবেন, দেন পরের লাইনে যে হচ্ছে ইকুয়াল দিয়ে দিবেন। বোঝা গেল? এটা গেল হলো একটা পার্ট। একটা পার্ট বলতে হচ্ছে আমাদের ভোল্টেজের সাথে ট্রান্স রেশিওর যে সম্পর্কটা ছিল ওইটা। কারেন্টের সাথে ট্রান্স রেশিওর আরেকটা সম্পর্ক আছে না? কারেন্টের সাথে ট্রান্স রেশিওর যে সম্পর্কটা আছে ওইটা আমি তাহলে নেক্সট ক্লাসে স্টার্ট করব। ঠিক আছে? এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার হলো আপনাদেরকে একটা কোশ্চেন করি, এই কোর্সটা কি বেশি কঠিন মনে হচ্ছে? ম্যাম বুঝলে সহজ আর না তো যারা আজকে পরীক্ষায় ঠিক মতো লিখতে পারলেন না, তারা কি পড়েছিলেন বাসায় আদৌ? আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমি কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া পরীক্ষা দিয়েছিলাম, তাই না? আপনাদের নেক্সট উইকে, এই উইকে না, এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন একটা ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? ওইটা হচ্ছে আপ টু টুয়েসডে যতটুকু পড়ানো হবে পুরোটার উপর। আর এই সাডেন টেস্ট যেটা আছে এটাতে যারা ভালো করবেন তাদের মার্কস অবশ্যই আমি কাউন্ট করব, আর যারা খারাপ করবেন তাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ আজকে আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আমি কি একটা ভুল করলাম পরীক্ষাটা নিয়ে। হ্যাঁ, ভালো হলে আমি ওই যে বেস্ট ফি নিয়ে এভারেজ করি, তো তার মধ্যে আপনার এটা কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, যারা যারা অ্যাসাইনমেন্ট এনেছেন সাবমিট করে দেন, আর যারা অ্যাসাইনমেন্ট আনেন নাই তারা কেন আনেন নাই প্রপার রিজনটা বলেন। স্টেপলার